আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ক্লাস নিতে একটু দেরি হয়ে গেল, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার কথা ছিল 9টায়, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছিল কিছুক্ষণ আগে, যার জন্য আমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে যায়। এখন যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথা আপনারা শুনতে পারছেন কিনা। যারা যুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানাবেন যে আমার কথা শোনা যায় কিনা। আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনারা কেমন আছেন? যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ক্লাস নিতে একটু দেরি হয়ে গেল। যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শুনতে পারছেন কিনা আপনারা। গুড, অনেকেই যুক্ত হয়েছে। কমেন্ট করে একটু জানান আমার কথা শোনা যায় কিনা, আমার কথা শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে একটু জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা শুরু করব রাইট ফর্মস অফ ভার্ব। আজকে আমরা পড়বো কোনটা? রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব জিনিসটা কি? আসলে রাইট ফর্মস অফ ভার্বটা কি সেটা কি আপনারা বলতে পারবেন? রাইট ফর্মস অফ ভার্বটা আসলে কি? রাইট ফর্মস অফ ভার্বটা কি সেটা কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ, সাউন্ড যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা শুরু করি পড়া। তাহলে আমরা এখন শুরু করি রাইট ফর্মস অফ ভার্ব। দেখেন
রাইট পার্টস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা মূলত কোনো গ্রামারের ভিতরে পড়ে না, কিন্তু এখানে থেকে কোশ্চেন বেশি আসে। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট পার্টস অফ ভার্ব থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, এবং একই প্রশ্নে একই পরীক্ষায় 2-3টা পর্যন্ত কোশ্চেন কিন্তু রাইট পার্টস অফ ভার্ব থেকে থাকে। অর্থাৎ রাইট পার্টস অফ ভার্ব যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আপনাকে পরীক্ষায় ছেড়ে আসতে হবে। তাহলে এইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ 2-3টা নম্বর প্রশ্ন বা নাম্বার যদি আমরা ছেড়ে আসি তাহলে আমাদের পিলিতে পাস করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আর যার জন্য রাইট পার্টস অফ ভার্বটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। রাইট পার্টস অফ ভার্ব থেকে অবশ্যই আমাদের কোশ্চেন আসবে। এখন কি কোশ্চেন আসবে, কিভাবে আসবে, সেগুলো আমরা একটু দেখবো। আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন, আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার কথা আপনারা শুনতে পারছেন কিনা। দেখেন, রাইট পার্টস অফ ভার্বের 1 নম্বর রুল আমরা পড়বো। 1 নম্বর রুলটা, রাইট পার্টস অফ ভার্বটা কি সেটা আমি আগে বুঝাই। সাবজেক্ট এগ্রিমেন্ট আর রাইট পার্টস অফ ভার্বের পার্থক্য হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট অনুযায়ী ভার্বকে পরিবর্তন করা, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বকে সঠিক ফর্মে রূপান্তর করা বা সঠিক ফর্মটা ফাইন্ড আউট খুঁজে বের করা, এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্টে যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। এটা হলো সাবজেক্ট এগ্রিমেন্টের মানে মূল কথা। এইটা অনুযায়ী আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের কোশ্চেনগুলো সলভ করতে হয়। কিন্তু রাইট পার্টস অফ ভার্বের ক্ষেত্রে সেন্টেন্সটা কোন টেন্সে আছে এইটা দেখেই আমরা ভার্বটা যদি ভার্বের ফর্মটা সঠিক ফর্মটা ফাইন্ড আউট করি তাহলে সেটা হবে রাইট পার্টস অফ ভার্ব। অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে হবে বা কোন টেন্সে আছে এই টেন্সটা ফাইন্ড আউট করে আমরা ভার্বের ফর্মটা সঠিক করলে সেটা হবে রাইট পার্টস অফ ভার্ব। তাহলে হ্যাঁ, অল ক্লিয়ার, গুড। তাহলে আমরা এখন শুরু করি। দেখেন, আমরা প্রথমে ছোট একটা আপনারা সবাই জানেন সেই নিয়মটা দিয়ে শুরু করি। সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, এটা আমরা জানি। তাহলে প্রথম রুলটা কি? প্রথম রুলটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই যুক্ত হবে। এখন ভার্ব সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা সেটা আমরা অনেকেই জানি, আবার আমি বলছি ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত করা হয় সেটা হবে সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই এস যুক্ত না করা হলে সেটা হবে প্লুরাল। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দ্য বয় প্লে ফুটবল। দা বয় প্লে ফুটবল। বলেন এখানে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে এখানে হবে দা বয় প্লেস ফুটবল। তাহলে এখানে কিন্তু দা বয় প্লে ফুটবল দেওয়া যাবে না, কারণ দা বয় বলতে একজন বালককে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে একজন বালককে বোঝানোর কারণে এখানে আমরা প্লে দিতে পারবো না। প্লেটা হয় প্লুরালের সময়। যেমন দে যদি থাকে এখানে যদি থাকে দে, তাহলে কিন্তু আমরা প্লেস দিতে পারবো না, তখন আমরা দিব দা প্লে ফুটবল। তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই যুক্ত হয়, আর সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বের শেষে কখনো এস বাই যুক্ত হবে না। ওকে, এখন 2 নাম্বারটা আমরা শিখবো, সেটা হলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য অভ্যাসগত কাজ। চিরন্তন সত্য অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য অভ্যাসগত কাজ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোন ঘটনা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ইনডেফিনিট টেন্স হবে। খেয়াল করেন, যদি বলা হয় দ্য আর্থ মুভ দ্য সান। দ্য আর্থ মুভ দ্য সান অপশনে দেওয়া আছে মুভস, প্রথমটা দি মুভ, বি তে মুভস, সি তে মুভ, ডি তে
মুভিং। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করেন তো, সবাই একটু অ্যান্সার করেন। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান হবে, এখানে বাদ পড়ে গেছে রাউন্ড। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে মুভটা কি হবে এখানে বলেন? এ নম্বরে দিয়েছি মুভড, বি নম্বরে মুভস, সি নম্বরে মুভ, ডি নম্বরে মুভিং। তাহলে অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করে আমাকে জানান। সবাই একটু কমেন্ট করে জানান। আমাদের ক্লাসটা যত দেরি হয়েছে সমস্যা নেই, আমাদের যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা চালাবো। মিনিমাম আমরা 9:30 11টা পর্যন্ত চেষ্টা করব, 10:45 11টা 11টা পর্যন্ত। তাহলে একটু অ্যান্সার করেন সবাই। চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা সত্য কোনো ঘটনা বা কাজ বুঝাইলে সেটা অলরেডি সবসময় অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। যেমন দ্য আর্থ, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে কি হবে? আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে কি হবে সেটা একটু বলেন, একটু বলেন সবাই কি হবে। অ্যান্সার কি হবে বলেন? হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছে বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। গুড অ্যান্সার বি নাম্বার। কারণ দেখেন এই সূর্যর চারিদিকে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে, এই কথাটা কিন্তু একবার চিরন্তন সত্য একটা কথা এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা কথা বা ঘটনা। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট মুভও হতে পারে, মুভসও হতে পারে, এই দুইটা যে কোনোটা হতে পারে। এখন মুভস আমরা চুজ করলাম কেন, মুভটা কেন আমরা অ্যান্সার নিয়েছি, সেটা হলো দ্য আর্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যার জন্য ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। গুড, আপনাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। এবার আমরা 3 নম্বরটা অ্যান্সার করব। 3 নম্বর উল্টা দেখব। WH ওয়ার্ড 3 নাম্বার হলো WH ওয়ার্ড। WH ওয়ার্ড দ্বারা, WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে, WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে WH ওয়ার্ড যেমন হু, হুম, হুস, হুইস, হোয়ার, when, how, why। এই যে WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে WH ওয়ার্ড কোনগুলো? হু, হুম, হুস, হুইস, হোয়ার, when, how, why। এগুলো WH ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে। অর্থাৎ WH ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে WH ওয়ার্ডের পরে কি বসে? অক্সিলারি ভার্ব বসে। WH ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় তাহলে WH ওয়ার্ডের পরে কি বসে? অক্সিলারি ভার্ব বসে। WH ওয়ার্ড কোনগুলো আমরা একটু মনে রাখবো, সেটা হলো হু, হুম, হুস, হুইস, হোয়ার, when, how, why। এই ওয়ার্ডগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়, আর এই প্রশ্ন করা হয় যখন, তখন এই ওয়ার্ডগুলোকে বলা হয় WH ওয়ার্ড। দেখেন, অর্থাৎ দেখেন প্রত্যেকটার আগে কিন্তু WH আছে, প্রত্যেকটার আগে কিন্তু WH আছে। যদিও হাউ এর আগে W নাই, তারপরে এটা একটা WH ওয়ার্ড, কারণ এই হাউ দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়। যেমন আমি যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, দেখেন WH ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্ব এসেছে। আমি যদি বলি হু আর ইউ, দেখেন WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব। আমি যদি বলি হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, দেখেন WH ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্ব ডু। এই বাক্যে মেইন ভার্ব হলো ওয়ান্ট, এই বাক্যে মেইন ভার্ব কোনটা? ওয়ান্ট। ওয়ান্টটা কিন্তু মেইন ভার্ব, আর এই ডুটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। আমার কথা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন।
হ্যাঁ, এখন আমরা একটা কোশ্চেন অ্যান্সার করব। হোয়েন আমরা একটা অ্যান্সার করব এখানে। এই ভার্বের সঠিক ফর্মটা কি হবে? হোয়েন প্রশ্নটা এইভাবে আসুক, হোয়েন হি গেট আপ। খেয়াল করেন, হোয়েন সবাই কোশ্চেনটা একটু অ্যান্সার করে। হোয়েন হি গেট আপ, এখন অ্যান্সার কোনটা হবে? আমি প্রথমটা অ্যান্সারে এ নাম্বার অপশনে দিয়েছি হোয়েন ডু ইউ গেট, বি নাম্বারে দিয়েছি হোয়েন ডাজ হি গেট, তারপরে সি নাম্বারে দিয়েছি হোয়েন গেটস, ডি নাম্বারে দিয়েছি হোয়েন টু গেট। হোয়েন হি টু, হোয়েন কি বসবে বলেন? টু গেট বসবে, গেটস বসবে, ডু ইউ গেট নাকি ডাজ হি গেট? বলেন অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করেন। হ্যাঁ, ডাজ, অনেকে অ্যান্সার করছে বি নাম্বার। একটু দ্রুত অ্যান্সার করেন, একটু দ্রুত অ্যান্সার করেন। আস্তে আস্তে আমাদের সামনে যত সামনে যাবো তত ইম্পর্টেন্ট রুলগুলো আসবে। এগুলো হচ্ছে প্রাথমিক, এগুলো আপনারা একটু জানেন, তারপর একটু মনে করে দিতে হবে, কারণ অনেকেই ভুলে যাই আমরা সহজ জিনিসও। খাদিজা তো জোরে অ্যান্সার করেছে হোয়েন ডাজ হি গেট আপ, গুড। খাদিজা তো জোরে। মাহবুব আক্তার অ্যান্সার করেছে, হ্যাঁ সবাই অ্যান্সার করছে ডাজ। হ্যাঁ, তার মানে অ্যান্সার সঠিক। আমরা এটা দেরি করব না, আমরা পরের রুলসে যাব। দেখেন, হোয়েন ডু অক্সিলারি ভার্ব, ডাজ ও অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু সি নাম্বার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। মেইন ভার্ব টু গেট, এটা একটা নন ফাইনিট ভার্ব, অর্থাৎ নন ফাইনিট ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স হয় না। তাহলে এই দুটো কিন্তু বাদ। এটা নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব দিয়ে সেন্টেন্স হবে না, গেটস হবে না। তাহলে কি হবে? দেখেন এখানে আমরা দিয়েছি কি গো ডাজ, তাহলে ডাজটা কিন্তু আনসার হবে কেন? কারণ হির সাথে কি হয়? ডাজ হয়। হির সাথে কি হয়? ডাজ হয়। হির সাথে কিন্তু কখনো কি হয় না? ডু হয় না। ইউ থাকলে ডু হয়, দে থাকলে ডু হয়, আই থাকলে ডু হয়, আর তার পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হয়। তাহলে অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা মনে রাখবো ডাব্লিউএইচ অল্ড এর পরে কি হবে? ডাব্লিউএইচ অল্ড এর পরে যদি ডাব্লিউএইচ অল্ড যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে এরপরে ভার্বটা কি হবে? এরপরে অক্সিলারি ভার্ব বসবে, মেইন ভার্ব কখনো বসতে পারবে না। এরপর আসেন 4 নাম্বার রুলসটা কি আছে। চার নম্বর রুলসটা আমরা পড়বো, সেটা হলো অলওয়েজ কোন বাক্যে অলওয়েজ, রেগুলারলি, sometimes, often, gradually, every day, dot almost থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ওই বাক্যটি কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কোন বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, রেগুলারলি, এভরিডে, এভরিডে ডট কেন দিয়েছি? কারণ এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি সেঞ্চুরি,
এভরি ডিকেড, এভরি মর্নিং, এভরি নুন, এভরি আফটারনুন, যে কোনো ধরনের অ্যাডভার্ব টাইম থাকতে পারে। তাহলে এরপরে ভার্বটা এই যদি অথবা অলমোস্ট এই অ্যাডভার্বে যদি কোনো বাক্য থাকে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আনসার করতে হবে। তাহলে একটা কোশ্চেন আনসার করেন, when অ্যান্সার করেন আই গো টু ইউনিভার্সিটি, হি দেখেন হি গো টু ইউনিভার্সিটি রেগুলারলি। অ্যান্সার কি হবে? গো, গোস, ওয়েন্ট, হ্যাভ গন, হ্যাভ গন। বলেন অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করেন। এখানে অ্যান্সার কোনটা হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, কি হবে? হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন। হ্যাঁ, গোস অনেকে অ্যান্সার করছেন, গুড। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন অ্যান্সার বি নাম্বার, গুড। অ্যান্সার সঠিক হচ্ছে সবারই। দেখেন অ্যান্সার বি নাম্বার, কারণ কি রেগুলারলি আছে, রেগুলারলি থাকলে কি হবে? ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমার এখানে ওয়েন্ট আগে বাদ যাবে, হ্যাভ ডান, হ্যাভ গন আগে বাদ যাবে, কারণ ওয়েন্ট হলো ফার্স্ট ইনডেফিনিট হবে আর হ্যাভ গন এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই দুটো আগে বাদ। এখন গো প্রেজেন্ট টেন্স, গোসও প্রেজেন্ট টেন্স হতে পারে। তাহলে আমরা গো না নিয়ে গোসটা কেন নিচ্ছি? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই যোগ করতে হবে। অর্থাৎ এখানে অ্যান্সার হলো বি নাম্বার, অর্থাৎ গোস। এ নাম্বার অ্যান্সার হওয়ার কোনো সুযোগ এখানে নাই, গুড। অ্যান্সার হলো সবাই সঠিক হয়েছে অ্যান্সার। এরপরে 5 নম্বরটা আমরা শিখবো। দেখেন আমরা 5 নম্বরটা শিখবো কোন বাক্যে জাস্ট, কোন বাক্যে নাও, রাইট নাও, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এগুলো কিন্তু টেন্সের অধ্যায়ও কিন্তু এই এগুলো আছে রুলগুলো। এট দিস মোমেন্ট, at present, day by day, gradually, থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওই বাক্যটি কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা রুলগুলো একটু মুখস্থ করি। নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি থাকলে ওই বাক্যটা কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। স্যার একটু কি বললেন? একটু কঠিন করলে দেন। একটু কি বলছেন? সিনিকদা জামসোয়াক, আপনি কি বলেছেন? স্যার একটু কঠিন। ও আচ্ছা আচ্ছা, কঠিন করে দেবো, গুড। আচ্ছা, কঠিন করে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোশ্চেন করেন, কঠিন সামনে আসে, এই রুলগুলো বেশি কঠিন
এই রুলগুলো থেকে কোশ্চেন খুব বেশি কঠিন আসে না। কঠিন কোশ্চেন আপু সামনে অবশ্যই আছে, কঠিন কোশ্চেনই দিব। এই রুল থেকে খুব বেশি কঠিন কোশ্চেন করে না, এই রুল থেকে আরো সহজ কোশ্চেনই আসে। দেখেন দে ওয়াজ টিভি at this moment। একটু পরে গেলে কঠিন কোশ্চেন আসবে। দেখেন দে ইজ ওয়াশিং, বি নাম্বার লিখেন দে আর ওয়াশিং। সি নম্বরে ওয়াশিং, ডি নম্বরে ওয়াস্ট। আর দুই একটা রুল পরে কঠিন রুল চলে আসবে দেখবেন। তাহলে দ্রুত অ্যান্সার করেন, রুল সহজ যখন আছে তখন দ্রুত অ্যান্সার করেন, একটু পরে আমরা কঠিনের দিকে চলে যাব। আসেন তাহলে দে ওয়াজ টিভি এট দিস মোমেন্ট, অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ দে আছে, তাহলে আর ওয়াশিং, দে থাকলে কি হবে? আর ওয়াশিং, দে থাকলে কি হবে? আর ওয়াশিং। গুড। তাহলে সহজ রুলে আমাদের বেশি সময় দেওয়ার দরকার নেই, শুধু আমরা একটু এগুলো আমি টেন্সের দিনের থেকে কিছু কিছু পড়িয়েছি, আমরা একটু সেগুলো শুধু রিভিশন করে যাবো দ্রুততার সাথে। দেখেন এবার 6 নাম্বার রুল হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং থাকলে ওই বাক্যটি থাকলে এরপরে ওই বাক্যটি লেখা লাগবে না, এরপরে ভার্ব V3 বসে, সংক্ষেপে লেখেন এরপর V3 বসে। অর্থাৎ কোন বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং থাকে তাহলে এরপরে কি বসে? ভার্বের V3 ফর্ম বসে। তাহলে আমরা লিখি having do the work, we took some rest, বলেন এখানে ডু এর জায়গায় आंसर, সঠিক आंसर কি হবে? ডুইং, ডান, টু ডু, ডিড। বলেন आंसर কোনটা হবে? হ্যাভিং ডু দ্য ওয়ার্ক, উই টুক সাম রেস্ট, কাজটি করার শেষে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব। তাহলে বলেন आंसरটা কি হবে? দ্রুততার সাথে आंसर করে ফেলেন। आंसर কি হবে? সবাই একটু দ্রুত आंसर করেন। आंसर কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং থাকলে এরপরে ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। তাহলে হ্যাভিং এর পরে ডু হবে না ডিড হবে না ডাজ হবে না ডুইং হবে না টু ডু হবে মানে কি ডান হবে? কোনটা হবে বলেন? হ্যাঁ আপনারা অনেকে आंसर করেছেন। দেখেন হ্যাভিং থাকলে পরে ভার্বের V3 ফর্ম, অর্থাৎ आंसर বি হবে, ডান হবে। आंसर কি হবে? বি নাম্বার, ডান হবে। তাহলে আমরা মুছে দিই, এগুলো খুব বেশি কঠিন না। সি নাম্বারটা দেখ, এরপরে 7 নম্বর আসেন। 7 নম্বর হলো কোন বাক্যে অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, ever, never, recently, so far, already, yet থাকলে ওই বাক্যটি, বলেন ওই বাক্যটি কোন টেন্স হবে? এটা আমি বলবো না, এবার আপনারা বলবেন। বলেন অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, সো ফার। অলরেডি দুইবার লেখা হয়ে গেছে, অলরেডি আর লেখা লাগবে না, ইয়েট। বলেন থাকলে ওই বাক্যটি কোন টেন্সে করতে হবে? দেখি সবাই কোন টেন্স হবে সেটা একটু বলেন। কোন টেন্স হবে সেটা একটু বলেন, যেটা কোন টেন্স হবে বাক্যটা। এই অ্যাডভার্ব গুলো যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যটা কোন টেন্সে आंसर করবেন? বলেন
পারবেন না? পিপি দিয়ে কি বোঝাচ্ছে? পাস্ট সিম্পল। হ্যাঁ, সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, ভুল হয় কোনো সমস্যা নাই। ফার্স্ট ইনডিফিনিট একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট। সোহেলি তৌহিদ সনিক আপনি বলেছেন প্রেজেন্ট পারফেক্ট। মোজাম্মেল হক শুধু পি বলেছেন, শুধু পি দিয়ে আমি কি বুঝবো? শুধু পি দিয়ে আমি কি বুঝবো? দেখেন, প্রেজেন্ট পারফেক্ট যে বলেছে তারটা সঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওই বাক্যটি কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। he she has she already came out of cabin. She already came out of the cabin, then of the cabin. তাহলে आंसर কি হবে? has already came। বি নাম্বার লিখবে has already come। সি নাম্বার লেখেন have already come। ডি নাম্বার লিখবেন had already come। দ্রুত আনসার করেন, খুব কঠিন না। বলেন she already came out of the cabin। বলেন এই বাক্যটা ভুল আছে। অলরেডিতে আপনার গোল করা লাগবে, গোল না, গোল করবেন হচ্ছে কেমে। প্রশ্নে গোল থাকবে ভার্বের ফর্মে, আর যে অ্যাডভার্ব ফর্মের উপরে কোনো গোল থাকবে না। তাহলে বলেন হ্যাজ অ্যানসার এবিসিডি বলেন। আপনাদের পুরোটা লেখার কোনো দরকার নেই, দ্রুততার সাথে শুধু আপনারা নাম্বারটা অ্যানসার করবেন। তাহলে আমি যত দ্রুত আপনারা অ্যানসার শেষ করবেন তত দ্রুত আমরা পরের রুলে যাব। এগুলো আপনার খুব বেশি কঠিন মনে হবে না, এগুলো সহজে বুঝতে পারবেন। তাহলে বলেন শি অলরেডি কেম। বলেন এখানে হ্যাজ অলরেডি কেম, হ্যাজ অলরেডি কাম, হ্যাভ অলরেডি কাম, হ্যাড অলরেডি কাম। অ্যানসার এ বি সি ডি। কোনটা দ্রুত বলেন? দ্রুত বলেন কোনটা হবে অ্যানসার? অ্যানসার করছে অনেকে হ্যাজ অলরেডি কাম। শুনুন, আপনাদের লিখতে এত বড় লিখে সময় নষ্ট করার দরকার নেই, কষ্ট করার দরকার নেই। আপনারা শুধু এবিসিডি বললে আমি বুঝে নিব যে কোনটা অ্যানসার হবে। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম রিজভি বলছে এ নাম্বার, মাসুদুর রহমান বলছে এ নাম্বার, এমডি সিরাজুল ইসলাম বলেছেন এ নাম্বার, বি নাম্বার, আতিকুল ইসলাম বলেছে বি, মাহমুদুল হাসান বলছে বি নাম্বার। দেখি একটু দ্রুত। মাহবুবা আক্তার বলছেন এ বি। তো একই, এ বি তো একই না আপু, এ বির ভিতরে ছোট্ট একটা পার্থক্য আছে। আপনি একটু দেখেন পরীক্ষায়, কিন্তু এই ছোট্ট পার্থক্যটাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ছোট্ট একটা পার্থক্য থাকবে পরীক্ষার হলে প্রশ্নে, দেখবেন মনে হবে ওইটাও সঠিক, কিন্তু সামান্য একটু। স্নিগ্ধা বলছে এ নাম্বার, মাহমুদুল হাসান বলছে বি, শুকুর আলী বলছে এ, মাহমুদুল হাসান বি, তানজিল আক্তার বলছে বি নাম্বার। আচ্ছা যাই হোক, অনেকে অ্যান্সার করেছেন, আমরা এবার অ্যান্সারটা সঠিক কোনটা সেটা দেখি। আমি বলেছি অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, সো ফার, ইয়েট। যদি কোনো বাক্য থাকে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস বা হ্যাভ প্লাস ভি থ্রি অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে খেয়াল করেন এইখানে, আর যদি ওই বাক্যে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্বটা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসে। তাহলে দেখেন এইখানে যারা বলছেন একই, এইখানে আমি বলেছি কাম, এইখানে কিন্তু এ আছে, সি এম ই, আর এটা সি ও এম ই। তাহলে আমরা জানি ফর্মটা হলো প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম হলো কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম। তার মানে কাম, কেম, কাম। আমি এই যে ভি টু ফর্মটা, এইটা কিন্তু এখানে আমি ভি টু দিয়েছি। কিন্তু বলেন কখনো পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি ভার্বের ভি থ্রি ফর্ম বসতে পারবে?
কখনো বি টু ফর্ম বসতে পারবে? বলেন বলেন, হ্যাভ হ্যাজ এর পরে কি বি টু ফর্ম বসতে পারবে? কখনো বসতে পারবে না, এটা একটা ভুল উত্তর। তাহলে এখানে দেখেন কাম, তার মানে হ্যাজ কাম, হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি, হ্যাজ প্লাস ভার্বের কোন ফর্ম? বি থ্রি। তাহলে এই হ্যাডও হবে না, শির পরে হ্যাভ হয় না, শির পরে হ্যাজ হয়, কিন্তু এখানে আমি কেম দিয়েছি তার জন্য এটা ভুল হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? এরপরে আমরা আসি ৮ নম্বর রুলটা কি ছিল? ৮ নম্বর রুলটা হলো সিন্স, লং সিন্স, লং সিন্স এগো yesterday, yesterday, last, last week, last দিয়ে ডট ডট দিয়ে যাবেন। once অতীতের কোন সাল, যেমন 1998, 2010, অর্থাৎ 2024 সাল চলমান, 2023 সাল পর্যন্ত যত ঘটনা ঘটে গেছে সব ঘটনাগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যান্সার করতে হবে। তাহলে খেয়াল করেন, সিন্স, লং সিন্স, এগো, এগো, সিন্স, লং সিন্স, এগো, ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট উইক, লাস্ট দিয়ে ডট ডট দিয়েছি কেন? কারণ লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট নুন, লাস্ট আফটারনুন, যে কোনোটা কিন্তু লাস্টের পরে থাকতে পারে। ওয়ান্স অতীতের কোনো একটা সাল, অর্থাৎ 2024 সাল চলমান, 2023 সাল পর্যন্ত যে কোনো সালের ঘটনা যদি বলা হয় তাহলে সেটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। থাকলে কি হবে? থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। থাকলে কি হবে? ফার্স্ট ইনডেফিনিট অথবা সিম্পল, সিম্পল পাস্ট, পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট হবে। তাহলে থাকলে পাস্ট ইনডেফিনিট অথবা কি সিম্পল পাস্ট হবে। খেয়াল করুন, আমরা একটা বাক্য লিখি, দা বুক পাবলিশ ইন 1985। সঠিক অ্যান্সার কি হবে বলেন? পাবলিশড, বি নাম্বার হলো ওয়াজ পাবলিশড, সি নাম্বারে দেন ইজ পাবলিশড, ডি নাম্বারে হলো পাবলিশ, যা আছে তাই। বলেন অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে বলেন অ্যান্সার কোনটা হবে। সবাই একটু কমেন্ট করে বলেন যে অ্যান্সার কোনটা হবে। দা বুক পাবলিশ ইন 1985 পাবলিশড হবে নাকি ওয়াজ পাবলিশড হবে নাকি পাবলিশ শুধুমাত্র কি হবে ইজ পাবলিশ নাকি শুধু পাবলিশ হবে? অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করেন। অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করেন। আরেকটা কোশ্চেন দি, হি লিভ হোম, he leave home last night। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন অপশনে ছিল has left, বি নাম্বার হলো left, সি নাম্বারে হলো left, ডি নাম্বারে দেন have lived। অ্যান্সার করেন তো সবাই, অ্যান্সার কোনটা হবে? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করেন দ্রুত। হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সার আগে অনেকেই করে ফেলেছে। হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সার আগে অনেকেই করে ফেলেছে, বা 2 নম্বরের অ্যান্সারটা করেন।
এক নম্বরের অ্যান্সার অনেকেই করেছেন, এবার 2 নম্বরের অ্যান্সারটা করেন। এরপর আস্তে আস্তে আমরা কঠিন রুলের দিকে যাব। আস্তে আস্তে আমরা কঠিন রুলের দিকে যাব। এবার 2 নম্বরের অ্যান্সারটা করেন। আস্তে আস্তে আর একটু পরে আমাদের আর 2টা রুলের পরে আমাদের কঠিন রুল আসবে এবং সেখান থেকে কঠিন কোশ্চেন আপনারা পাবেন। এগুলো একটু সহজ কোশ্চেন, কারণ এগুলো টেন্সের থেকে এসেছে এগুলো। তাহলে বলেন দ্বিতীয় নাম্বারটা কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। 1 এ এ বলেছেন, 2 এ কি হবে? 2 এ বলেছেন সি। হ্যাঁ, দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। শুধু এবিসি লিখবেন আপনারা, ওই উত্তর কি ওইটা লিখবেন না, শুধু এবিসি লিখলেই হবে। যত দ্রুত সম্ভব এবিসি লিখে অ্যান্সার করবেন। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে। হ্যাঁ, সি সি, তার মানে বি নাম্বার অ্যান্সার আগে করেছেন, এবার শুধু সি নাম্বার অ্যান্সার করবেন। এবার আমরা একটু অ্যান্সারটা দেখা শুরু করি। যেমন হি লিভ হোম লাস্ট নাইট, সে গত রাতে বাড়ি থেকে চলে গিয়েছিল বা বাড়ি ত্যাগ করেছিল। সে গত রাতে বাড়ি ত্যাগ করেছিল। দেখেন লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লিফট। লিভ, লেফট, লেফট। এই লিফট কিন্তু V3 হয় না। তারপরে লাস্ট নাইট, লাস্ট শব্দটা থাকলে সেটা কখনো পাস্ট পারফেক্ট টেন্সে করা যায় না। লাস্ট শব্দ থাকলে সেটা কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যায় না। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এই দুটো আগে বাদ। আর লিফট, লিভের পাস্ট ফর্ম কখনো বা পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো লিফট হবে না। তাহলে এখানে পাস্ট ফর্ম কোনটা? লেফট। লিভের পাস্ট ফর্ম হচ্ছে এলইএফটি, লিভ, লেফট। সে গত রাতে বাড়ি ত্যাগ করেছিল। লিভ মানে ত্যাগ করা, প্রেজেন্ট ফর্ম। আর লেফট, এলইএফটি, লেফট হলো তার পাস্ট ফর্ম। এবার আসেন 1 নম্বর কোশ্চেনটা একটু সমস্যা আছে, সেটা হলো আপনারা অনেকেই অ্যান্সার করেছেন এ নাম্বার। অনেকে কি করে অ্যান্সার করেছেন? এ নাম্বার অ্যান্সার করেছেন। এখন আমরা আগে আসি 1985 সাল, 1985 দেওয়া আছে, তার মানে অতীতকাল। অতীতকাল যদি হয় তাহলে আমার এখানে ইজ আসার কোনো সুযোগ নেই, তাহলে এটা আগে বাদ দিলাম। ইজ আসার কোনো সুযোগ নাই, খেয়াল করেন এখানে ইজ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আগে বাদ, কারণ এটা প্রেজেন্টে আছে। এবার পাবলিশ, এইটাও প্রেজেন্টে আছে, এইটাও হওয়ার কোনো সুযোগ নেই, তার মানে সি আর ডি আগে বাদ দেন। এরপরে আসেন পাবলিশড আর পাবলিশ, ওয়াজ পাবলিশড এর ভিতরে কোনটা হবে? আপনারা সবাই অ্যান্সার করেছেন পাবলিশড, এ নাম্বার। এখন দেখেন হি লেফট, সে কিন্তু বাড়ি ত্যাগ করতে পারে। সে কোনো ব্যক্তি কিন্তু বাড়ি ত্যাগ করতে পারে, এজন্য এখানে অ্যাক্টিভ ভয়েস হয়েছে। কিন্তু এদিকে খেয়াল করেন বুক, বই কিন্তু কখনো নিজে নিজে প্রিন্ট হতে পারে না। বই কিন্তু নিজে নিজে পাবলিশ হতে পারে না। বই পাবলিশ হয় কোনো প্রকাশনীর দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা। তাহলে বই কিন্তু নিজে নিজে পাবলিশ হতে পারে না। বিল্ডিং কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে না। এই মার্কারটা কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে না। এই বোর্ডটা কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে না। এই কলমটা কিন্তু নিজে নিজে লিখতে পারে না। এই কলমটা লিখতে পারে, কলম দিয়ে আমি লিখছি, কিন্তু এই লেখার কাজটা কি কলম নিজে করতে পারবে? আমি যদি এখানে কলমটা ধরে না লিখে কলমটা রেখে দিই টেবিলের উপরে, কলমটা কি টেবিলের থেকে উঠে এসে কখনো বোর্ডে নিজে নিজে লিখবে? পারবে না। তার মানে যে কাজটা সাবজেক্ট যদি কাজটা নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে, আর সাবজেক্ট যদি কাজটা নিজে করতে না পারে তখন সেটা প্যাসিভ ভয়েস হবে। এরপরে আপনাদের ভয়েসের ক্লাস হবে, তখন আপনারা ভালো করে ভয়েস সম্পর্কে জানবেন। এখন শুধু শোনেন, সাবজেক্ট যদি কাজটা নিজে করতে পারে তাহলে ওটা অ্যাক্টিভ ভয়েস হবে, আর যদি কাজটা নিজে করতে না পারে তাহলে প্যাসিভ ভয়েস হবে। তাহলে যদি আমি এখানে পাবলিশ দিই, তার মানে বোঝায় বইটি 1985 সালে নিজে নিজে পাবলিশড হয়েছিল। আমরা যদি অ্যান্সার করি এ নাম্বার অর্থাৎ পাবলিশ দেই, তাহলে এর অর্থটা দাঁড়ায় বইটা নিজে নিজে পাবলিশড হয়েছিল। কিন্তু বই কি নিজে নিজে পাবলিশড হওয়া সম্ভব? না, বইটা কখনো নিজে নিজে পাবলিশড হবে না। তাহলে কোনো ব্যক্তির দ্বারা, অন্যের দ্বারা যদি কাজটা সংগঠিত হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। তার মানে এখানে ওয়াজ পাবলিশড, এটা কি ছিল? কি হবে? ওয়াজ পাবলিশড হবে। কারণ কি? বইটা নিজে নিজে পাবলিশড হয়নি, বইটা অন্য কারো দ্বারা পাবলিশড হয়েছে। আর কাজটি নিজে না করে যখন অন্যকে দিয়ে করানো হয় বা অপরকে দিয়ে করিয়ে নেওয়া হয় তখন সেটা অ্যাক্টিভ ভয়েস না হয়ে হবে কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। এজন্য পাবলিশড না হয়ে ওয়াজ পাবলিশড হবে। এটা কিন্তু বিগত সালে একটা কোশ্চেন এসেছে, আপনারা আসলে অনেকেই হয়তো ভুল করতেন। ক্লিয়ার হয়েছে কিনা? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো আমাকে, কমেন্ট করে একটু বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট করে আমাকে জানান তো এটা বুঝতে পেরেছেন কিনা।
একটু কমেন্ট করে আমাকে জানাবেন এটা বুঝতে পেরেছেন কিনা আপনারা। হ্যাঁ, তানজিল আক্তার বলেছে জি স্যার, জি স্নিগ্ধা জান সোয়া বলছে জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এবার আমরা কত নম্বর 9 নম্বরে পড়বো। দেখেন আমরা বলবো টুমরো, টুমরো, নেক্সট, নেক্সট টাইম, নেক্সট ডট ডট 2010 2041 থাকলে, থাকলে কোন টেন্স হবে বলেন তো? থাকলে কোন টেন্স হবে? ফিউচার ইনডেফিনিট। কোন টেন্স হবে? ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট সংক্ষেপে এত ব্যাখ্যা লেখার দরকার নেই, আপনারা শুধু শোনেন যে টুমরো, নেক্সট, নেক্সট টাইম, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, 2010 2021। আর একটা রুল পরে আমাদের টেন্সের রুলগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমরা রাইট ফর্মস অফ ভার্বের যে বাকি একটু জটিল বা কঠিন যে রুলগুলো সেগুলোতে আমরা যাব। একটা কোশ্চেন অ্যান্সার করবেন সবাই। ড্যাশ আই গো টু লন্ডন নেক্সট ইয়ার। বলেন অ্যান্সার কোনটা হবে? উইল হ্যাভ গন, উইল গো, গো ডিতে হলো গোস। দ্রুত অ্যান্সার করেন, সময় লাগবে না বেশি। প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ভার্বের ভিয়ান। তাহলে বলেন, গত ক্লাসে এগুলো আমি ডিটেইলস পড়িয়েছিলাম, আজকে সংক্ষেপে চলে যাব। কারণ গত ক্লাসে হয়তো অনেকে টেন্সের ক্লাসটা করিনি। টেন্স আর রাইট ফর্মস অফ ভার্ব দুইটা কিন্তু একে অপরের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, টেন্স আর রাইট ফর্মস অফ ভার্বটা। কারণ রাইট ফর্মস অফ ভার্বের অ্যান্সার করতে হয় টেন্স ফাইন্ড আউট করে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছে বি নাম্বার, অনেকে অ্যান্সার করছে বি নাম্বার। গুড গুড। হ্যাঁ, স্নিগ্ধা জানছো অ্যান্সার করেছে বি নাম্বার, খাদিজাতুল জোর অ্যান্সার করেছে বি নাম্বার। গুড, সবাই অ্যান্সার করছে বি নাম্বার। অ্যান্সার বি সঠিক হয়েছে। তাহলে আমরা মুখস্থ করব টুমরো, নেক্সট, নেক্সট টাইম, নেক্সট ডে ডট ডট মানে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, নেক্সট মর্নিং, নেক্সট টাইম, অথবা সামনে কোনো সাল দেওয়া থাকলে। এবার খেয়াল করেন, এইবার আমরা 10 নম্বর রুলটার পাশে রাখবো। কেন? কারণ আমরা এখানে বলবো বাই নেক্সট টাইম, বাই নেক্সট ডট ডট 2030 2041 থাকলে কোন টেন্স হবে? ফিউচার। থাকলে কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন, শুধুমাত্র ভবিষ্যৎ সময় উল্লেখ থাকলে ফিউচার ইনডেফিনিট, কিন্তু ভবিষ্যৎ সময়ের আগে যদি বাই দেওয়া থাকে, বাই নেক্সট টাইম, বাই নেক্সট উইক, বাই নেক্সট মর্নিং, বাই নেক্সট নুন, বাই নেক্সট আফটারনুন, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট সেঞ্চুরি, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট উইক, অর্থাৎ কোনো ভবিষ্যৎ নির্দেশক অ্যাডভার্বের মানে ভবিষ্যৎ নির্দেশক কোনো অ্যাডভার্বের আগে যদি বাই থাকে তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সে করতে হয়। আবার এখানে দেখেন বাই 2030, বাই 2041। এবার আমি এখানে আরেকটা বাক্য লিখি, আই বাই। এই বাই মানে কিন্তু কেনা। বাই এ কার, বাই এ কার, বাই নেক্সট, নেক্সট উইক বা মান্থ। অ্যান্সার কি হবে বলেন? এই নাম্বারে আমি দিব উইল বাই,
বি নাম্বারে দেখেন উইল হ্যাভ বাই, উইল হ্যাভ বাই। সি নাম্বারে উইল হ্যাভ বট। ডি নাম্বারে উড হ্যাভ বট। হ্যাঁ, বলেন অ্যান্সার কোনটা হবে? তাহলে এই অ্যান্সারটা বলেন, আই বাই এ কার বাই নেক্সট মান্থ। এই বাই হলো বি ইউ আই, বাই মানে ক্রয় করা। তাহলে উইল বাই, উইল হ্যাভ বাই, উইল হ্যাভ বাই। সি নাম্বারে উইল হ্যাভ বট, আর ডি নাম্বারে উড হ্যাভ বট। অ্যান্সার কোনটা হবে একটু দ্রুত বলেন, অ্যান্সার কোনটা হবে একটু দ্রুত বলেন। মাসুদুর রহমান ভাই বলছে উইল বি বট। আমি কিন্তু এখানে অপশনে উইল বি কোথাও দেইনি। আপনাদের পুরাটা লেখার দরকার নেই, আপনারা শুধু এবিসিডি দেন, তাহলে দ্রুততার সাথে অ্যান্সারটা শেষ হয়ে যাবে। দ্রুত অ্যান্সারটা শেষ হয়ে যাবে। আপনারা শুধু দাগ নম্বর অর্থাৎ অপশনের নাম্বারটা কোনটা সেটা বলেন। তাহলে বাই থাকলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স কোনটা দেওয়া আছে দেখেন, প্রথমটা উড হ্যাভ বট। উড কিন্তু ফিউচার টেন্সে বসে না, অক্সিলারি ভার্ব হিসেবে বসে কি শ্যাল হই। তাহলে এটা আগে বাদ দেন। দেখেন উইল বাই, এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ভার্বের ভিতরে। তাহলে এখানে কিন্তু উইল বাই, এটাও কিন্তু বাদ। উইল হ্যাভ বট আর উইল হ্যাভ বাই। দেখেন উইল হ্যাভ এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? ভি3 ফর্ম বসে। তাহলে বাই না হয়ে বট হবে। তার মানে অ্যান্সার সি, উইল হ্যাভ বট। যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছেন তাদের সবাই সঠিক হয়েছে, অধিকাংশ অ্যান্সার ঠিক হয়েছে, অর্থাৎ উইল হ্যাভ বট হবে। 10 নম্বর রুলটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন এদিকে। 10 নম্বর রুলটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমরা এখানে আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে। একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনিট ভার্ব থাকে? একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে। কিন্তু একটা সিম্পল সেন্টেন্স যদি একের অধিক ফাইনিট ভার্ব চলে আসে, অর্থাৎ দুইটা ফাইনিট ভার্ব যদি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা প্রথম ফাইনিট ভার্বটাকে ফাইনিট ভার্ব রেখে দিব, আর দ্বিতীয় ফাইনিট ভার্বকে আমরা নন ফাইনিট করে দিব। নন ফাইনিট করতে গেলে আমাদের কি করতে হবে? হয় তার আগে টু যোগ করতে হবে, অথবা ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে হয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, নাহলে ভার্বের সাথে ভার্বের আগে টু যোগ করতে হবে। এই দুইটার যে কোনো একটা করতে হবে। অর্থাৎ দুইটা ফাইনিট ভার্ব একই বাক্যে থাকলে প্রথম ভার্বটা সঠিক রেখে দ্বিতীয় ভার্বটার সাথে হয় আইএনজি করতে হবে, নাহলে ওর আগে টু যোগ করতে হবে। তাহলে খেয়াল করেন কোন ভার্বগুলো শেষে আমরা আইএনজি যোগ করবো, সেরকম কতগুলো ভার্ব আমরা এখানে লিখি। দেখেন অ্যাডমিট, এই ভার্বগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিগ্রেট, রিস্ক, স্টপ, সাজেস্ট, মাইন্ড, ওর্থ, রিসিস্ট,
কন্টেমপ্লেট। এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। খেয়াল করেন, এই ভার্বগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কোন ভার্বগুলো মুখস্থ করতে হবে? অ্যাডমিট, অ্যাভয়েড, এবিওআইডি, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিগ্রেট, রিস্ক, স্টপ, সাজেস্ট, মাইন্ড। আরেকটা ভাব লিখেন, টলারেট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, tolerate, understand, stop, suggest, mind, oath, resist, contemplate। এই যে ভার্বগুলো আমি লিখলাম, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। আবার খেয়াল করেন, অ্যাডমিট, অ্যাভয়েড, কন্টেমপ্লেট, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিগ্রেট, রিস্ক, টলারেট, আন্ডারস্ট্যান্ড, স্টপ, সাজেস্ট, মাইন্ড, ওট, রিসিস্ট, কন্টেমপ্লেট। এই ভার্বগুলোর পরে যদি স্বল্প মূল্যে সকল চাকরির আবেদন করা হয়, পড়ার ভিতরে আবার বিজ্ঞাপন দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আরেকটি ভার্ব থাকলে তার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। যেমন আমি প্রশ্ন দিচ্ছি, আপনারা অ্যান্সার করেন। 1 নম্বর প্রশ্ন হলো, ডু ইউ এনজয় টিস, TESCH, টিস, ডু ইউ এনজয় টিস? 1 নম্বর অপশনে হলো টিসেস, বি নম্বরে টিচিং, সি নম্বরে টু টিস, ডি নম্বরে টট। বলেন কোনটা অ্যান্সার হবে? দুটো অ্যান্সার করেন, অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা দেখেন, হি কন্টেমপ্লেটেড। এগুলো কিন্তু সব বিগত সালে নিবন্ধন পরীক্ষায় এসেছে। হি কন্টেমপ্লেটেড ম্যারি হিজ কাজিন। 1 নম্বরে দেখেন ম্যারি, বি নম্বরে ম্যারিড, সি নম্বরে ম্যারিং, ডি নম্বরে টু ম্যারি। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, শুধু এবিসিডি দিয়ে অ্যান্সার করবেন, কি হবে সেটা। 3 নম্বরে লেখে he stopped smoke. K number then smokes, stops. Smokes, B number then smoking, C number then to smoke, D number then smokes.
তিনটা অ্যান্সার করেন, দ্রুততার সাথে তিনটা অ্যান্সার করে ফেলেন। প্রথমটা লিখছি ডু ইউ এনজয়, এনজয় ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে কি হবে? হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, কন্টেম্পলেটেড ভার্বের পর আরেকটা ভার্ব আসলে কি হবে? হি স্টপড স্মোক, স্টপ ভার্বের পর আরেকটা ভার্ব আসলে কি হবে? এই তিনটা কিন্তু বিগত সালে নিবন্ধন, বিসিএস, প্রাইমারি বিভিন্ন পরীক্ষা একাধিকবার করে এসেছে। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। তাহলে এই তিনটা কোশ্চেন একটু দ্রুততার সাথে অ্যান্সার করে ফেলেন। এই দ্রুততার সাথে কোশ্চেন গুলো অ্যান্সার করে ফেলেন। এই এই যে ভার্বগুলো আমি উপরে লিখে দিয়েছি, ভার্বগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন সবাই। অ্যান্সার করা কি শেষ? অ্যান্সার করা শেষ? অ্যান্সার করা কি শেষ? যদি শেষ হয় তাহলে আমি এখন শুরু করি বলা। দেখেন ডু ইউ এনজয়, এনজয় একটা ভার্ব আমি বোর্ডে লিখেছি। এনজয় ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখেন টিচ এর সাথে আইএনজি যোগ করলে কি হবে? টিচিং। টিচ এর সঙ্গে আইএনজি যুক্ত হলে কি হবে? টিচিং। কন্টেম্পলেট একটা ভার্ব, এর সাথে যদি আইএনজি, এর পরে যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ কন্টেম্পলেট একটা ভার্ব, এই ভার্বের পরে যদি আরো একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ওই ফাইনাইট ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। দেখেন ম্যারিং, হি কন্টেম্পলেটেড কি হবে? ম্যারিং হবে। হি স্টপড স্মোক, বলেন স্টপ ভার্বের পর আরেকটা ভার্ব আসলে কি হবে? আইএনজি করতে হবে, স্মোকিং। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? আমি বোর্ডে যে ভার্বের নামগুলো লিখেছি, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা আপনারা। তাহলে এই ভার্বগুলো কিন্তু মুখস্থ করতে হবে আপনাদের, বেশি না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই 22টা ভার্ব মুখস্থ রাখবেন। এই 22টা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে। হ্যাঁ, এবার আমরা যে রুলটা পড়বো 11 নম্বর, এটা 10 নম্বর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে রুলগুলো আমরা লেখা শুরু করি। রুলটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো 11 নম্বর রুল। 11 নম্বর রুলটা কি আছে? লুক ফরওয়ার্ড টু, আমরা জানি টুর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। আমরা জানি কি টুর পরে ভার্বের বেস ফর্ম হয় সবসময়। তাহলে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ, উইথ এ view to, with an eye to, accustomed to, confess to, object to, would you mind, would not mind, cannot help, could not help, feel like, এগুলোর পরে কি হবে বলেন? আগে একটা অ্যান্সার করেন সবাই। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। অপশনে লিখব সি, বি নম্বরে টু সি,
সি নাম্বারে সিঙ্গিং, ডি নাম্বারে অ্যাম সিঙ্গিং। এটা বিগত বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা আপনারা দেখবেন, বিগত সালে কোশ্চেন সলভ করার সময় দেখবেন আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ টু সি, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। 2 নম্বরে লেখেন would you mind open the door, would you mind open the door, এটা একাধিকবার পরীক্ষায় এসেছে। লেখেন opening, সি নাম্বার লেখেন টু ওপেন, ডি নাম্বার লেখেন ওপেনড। I feel like dance, এক নম্বর লেখেন ড্যান্স, ডি নাম্বার লেখেন টু ড্যান্স, সি নাম্বার লেখেন ড্যান্সিং, ডি নাম্বার লেখেন none of this। এগুলো থাকলে কি হবে সেটা আমি আগে বলি নাই, আপনারা আগে একটু অ্যান্সার করেন দেখি আপনারা পারেন কিনা না, তারপরে আমি রুলটা শেষ করে তারপরে অ্যান্সার বলবো। এ বি সি দিয়ে দিয়ে 1 নম্বরের কোনটা হবে, 2 নম্বরে কোনটা হবে, 3 নম্বরে কোনটা হবে, এইভাবে লিখবেন। তাহলে শুধু এ বি সি লিখলে বোঝা যাবে না যে আপনি কত নম্বর করছেন, অ্যান্সার করছেন। এই তিনটা কিন্তু পরীক্ষা একাধিকবার এসেছে, আর প্রথমটা যে কতবার এসেছে তার কোনো মানে গুণাগাথা নাই। সিবিসি, তাহলে সে বলছে সিবিসি, খাদিজাতু জোহরা সিবিসি, এইভাবে লিখতে পারেন আপনারা। 1 2 3 না দিলেও লিখতে পারেন যে এটার কোনটা, এটার কোনটা, এটার কোনটা, পরপর 3টা অ্যান্সার লিখলে আমি বুঝে নিব যে সিরিয়াল অনুযায়ী আপনারা বলেছেন। তাহলে একটু দ্রুত অ্যান্সার করেন সবাই, অথবা আলাদা আলাদা ভাবেও লিখতে পারেন। একটু দ্রুত অ্যান্সার করেন সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, অনেক অ্যান্সার করেছেন, এবার আমি বলি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, উড ইউ মাইন্ড, উড নট মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক। এগুলোর পরে এদের পরে ভার্বের সাথে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে, একসাথে লিখে দিলাম ভার্ব প্লাস আইএনজি বসে। আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা জানি কি টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, এই যে শুধু টু নাই, টুর আগে যে ওয়ার্ড বা ফ্রেজটা আমরা লিখেছি পুরোটা একসঙ্গে থাকতে হবে টুর সঙ্গে, তাহলেই ভার্বের সাথে আইএনজি। কিন্তু শুধু টু যদি থাকে তাহলে হবে না, লুক ফরওয়ার্ড টু পুরোটাই থাকতে হবে, উইথ এ ভিউ টু পুরোটাই থাকতে হবে, উইথ এ নাইট টু পুরোটাই থাকতে হবে, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, অর্থাৎ এই টুর আগের ওই ওয়ার্ডটা কিন্তু থাকতে হবে। যদি এইটা না থাকে শুধু টু থাকে তাহলে কিন্তু তারপরে ভার্বের বেস ফর্ম। এই টুর আগে যেটা আছে এইটুকু সহ যদি কোনো বাক্যে থাকে ওই টুর পরে ভার্বের সাথে আইএনজি। কথা বুঝছেন কিনা? এবার দ্রুততার সাথে অ্যান্সার করেন, খুব ইম্পর্টেন্ট একটা রুল, আপনারা 3 স্টার দিয়ে রাখতে পারেন এই রুলটা। এই রুল থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, কোনো মিসিং হবে না, 100% ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই রুলটা। আমরা আবার মুখস্থ করি তাহলে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, উড ইউ মাইন্ড, উড নট মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক। এদের পরে ভার্বের কোন ফর্ম বসে? এদের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে। এদের পরে ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। তাহলে খেয়াল করেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ এখানে লুকিং ফরওয়ার্ড টু পুরোটা আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রথমে দিছে সি, এটা বাদ যাবে, টু সি, ইনফিনিটিভ হবে না, কারণ টু টু সি এটা কখনো হতে পারে না।
am singing কখনো হবে না, তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে কোনটা? সি। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা বা আশা করা। আমি তোমাকে দেখার প্রত্যাশা করছি বা আমি তোমাকে দেখার আশা করছি। উড ইউ মাইন্ড, এটা ডি হবে। উড ইউ মাইন্ড, দেখেন উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে 1 নম্বরে ওপেন এটা বাদ, সি নাম্বারে টু ওপেন বাদ, ডি নাম্বারে ওপেন বাদ, অ্যান্সার হলো ডি, ওপেনিং দ্য ডোর। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দয়া করে দরজাটি খুলবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দয়া করে দরজাটি খুলবে। বলে 3 নম্বরে দেখছে ফিল লাইক, ফিল লাইক থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই কোশ্চেনটা এসেছিল 36তম বিসিএস এ। আই ফিল লাইক, ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই প্রশ্নটা 36তম বিসিএস এ এসেছিল। তাহলে ফিল লাইক ড্যান্স, ড্যান্স ড্যান্স হবে না, টু ড্যান্স হবে না, ড্যান্সিং হবে। কি হবে? ড্যান্সিং হবে। উত্তর যখন আসে তখন নান অফ দিস হবে না, তার মানে ফিল লাইক এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এই ভার্ব বা ফ্রেজগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে ফ্রেজগুলোর পরে কখনো ভার্বের সাথে আইএনজি ছাড়া অন্য কোনো ফর্ম বসানো যাবে না। বোঝা গেল কিনা বলেন? সবাই রুলটা বুঝতে পেরেছেন কিনা বলেন? খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা 30 স্টার দিয়ে রাখেন, 100% ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আপনারা নিবন্ধনে পাবেনই পাবেন, কোনো মিসিং হবে না। 10, 11 এই দুইটা থেকে কোনো কোশ্চেন মিসিং হবে না, লিখে রাখেন যে 10, 11 থেকে একটা কোশ্চেন নিবন্ধনে আসবেই। এরপর আমরা 12 নম্বর রুলটা শিখবো। সবাই দুটো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। 10 নম্বর 11 নম্বর সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। 10 নম্বর 11 নম্বর কমেন্ট করে জানাবেন। এই কোশ্চেনগুলো সব কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় নিবন্ধন সহ বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে, একাধিকবার এসেছে, 1-2বার না। রুল নাম্বার 12, রুল নাম্বার 12তে যেটা শিখবো সেটাও খুব ইম্পর্টেন্ট। সবাই বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন ভাই, একটু কমেন্ট করে জানাবেন, না হলে আবারই বলবো আমি। হ্যাঁ, সিনিকটা জাহান সব বলছে জি আলহামদুলিল্লাহ, গুড। 12 নম্বর রুলটা হলো, আমরা আগে বারগুলো লিখি। এগ্রি, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ask, claim, decide, demand, agree, appear, arrange, ask, claim, decide, consider, expect, fail, forget, hope, intent, large, manage, need, offer, plan, promise, প্রমিস। এই ভার্বগুলোর পরে এদের পরে আরেকটি ভার্ব আসলে তার আগে টু যোগ করতে হবে, তার আগে টু যোগ করতে হবে। খেয়াল করেন, এগ্রি ভার্বগুলো আমরা একটু মুখস্থ করব। এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, ডিসাইড, ডিমান্ড, কনসিডার, expect, fail, forget, hope, intent, large, manage, need, offer, plan, promise। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন বলেন, আমি যদি বলি আই এগ্রি
go there. অপশন আছে গোয়িং, অপশন আছে টু গো, অপশন আছে গোস, অপশন আছে শুড গো। বলেন অ্যানসার কোনটা নেবেন? আই এগ্রি, গো দেয়ার। এখানে দুইটা ফাইনাইট ভার্ব পরপর দেওয়া আছে, একটা এগ্রি একটা গো। তাহলে আমরা বলেছি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি বা একই একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। সেক্ষেত্রে একটা প্রথমটাকে ফাইনাইট ভার্ব রেখে দ্বিতীয় ভার্বটাকে হয় নন আইএনজি যোগ করতে হবে, না হলে ওর আগে টু যোগ করতে হবে। তাহলে বলেন আমরা কি করব? অ্যানসার কোনটা হবে? অ্যানসার কোনটা হবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট রুল। বলেন গোয়িং, টু গো, গোস নাকি শুড গো? অ্যানসার কোনটা? অ্যানসার কোনটা হবে বলেন? অ্যানসার কোনটা হবে বলেন একটু? টু গো, কারণ এগ্রির পরে কি হয়? টু গো হয়। বুঝতে পেরেছেন এই রুলটা? বলেন সবাই কি এই রুলটা বুঝতে পেরেছেন? এরপরে আমরা 13 নম্বর রুলটা পড়বো। তেরো নম্বর রুলটা হলো, দেখেন 13 নম্বর রুলটা কি? ইফ যুক্ত ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল আমরা শিখবো। কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি? কন্ডিশনাল সেন্টেন্স হলো শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যে বাক্যে বা যে সেন্টেন্সে একটা কাজ বা একটা ঘটনা ঘটা অন্য আরেকটা ঘটনা ঘটার উপরে নির্ভরশীল হয়, বা একটা ঘটনা ঘটা আরেকটি ঘটনা ঘটার কোন একটা কারণ বোঝায় বা শর্ত বোঝায় যে এই ঘটনাটা ঘটলে বাকি ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করি। তার মানে একটি সেন্টেন্স বা বাক্যে একটি ঘটনা ঘটা আরেকটি ঘটনা ঘটার উপরে যদি নির্ভর করে বা নির্ভরশীল হয়, তাহলে এই বাক্যটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। এখন কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ বা দুইটা বাক্য অংশ থাকে। একটা হলো ইফ যুক্ত অংশ, আরেকটা ইফ ছাড়া অংশ। মানে একটা শর্তযুক্ত অংশ আর একটা শর্ত ছাড়া ফলাফল অংশ। তাহলে ইফ যুক্ত যে অংশটা থাকে ওই অংশটাকে বলা হয় শর্তযুক্ত অংশ, আর ইফ ছাড়া যে অংশ ওই অংশটাকে বলা হবে ফলাফল অংশ। তাহলে ইফ যুক্ত ক্লজ বা শর্তযুক্ত বাক্যে কয়টি অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা অংশ দ্বারা কারণ বোঝাবে, আরেকটা অংশ দ্বারা ফলাফল বোঝাবে। তাহলে যে অংশ দ্বারা কারণ বোঝাবে ওই অংশের সাথে ইফ যুক্ত থাকবে, আর যে অংশের সাথে ফলাফল থাকবে ওই অংশের সাথে কোনো ধরনের কনজাংশন যুক্ত থাকবে না। মোট টেন্স আছে কয়টা? 12টা। মোট 12টা টেন্স আছে, তার মধ্যে 3টা টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স হয়। মোট টেন্স আছে কয়টা? 12টা। তার মধ্যে কয়টা টেন্সের কন্ডিশনাল হয়? 3টা টেন্সের কন্ডিশনাল হয়, বাকি 9টা টেন্সের কিন্তু কন্ডিশনাল হয় না। তাহলে কোন 3টা টেন্সের কন্ডিশনাল হয়? কন্ডিশনাল হয় হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, আর হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। এই 3টা টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স হয়, বাকি কোনো টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স হয় না।
তাহলে আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্সটা পড়া শুরু করি। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। দেখেন কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি? প্রথমটা হলো ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। দ্বিতীয়টা হলো সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। তৃতীয়টা হলো থার্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন আমরা ফার্স্ট কন্ডিশনালটা নিয়ে আলোচনা করব। দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করেন ফার্স্ট কন্ডিশনাল কোনটা? ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যে কোনটা হতে পারবে। তাহলে ইফ যুক্ত অংশটা বা কারণ যুক্ত বা শর্ত যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যে কোনটা হতে পারবে। আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? খেয়াল করেন তাহলে প্রেজেন্ট। এবার আমরা একটা সাব রুল, সেটা হলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ বুঝালে পরবর্তী অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট। হবে। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কাজ বুঝাইলে পরবর্তী অংশটি কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর 15 মিনিট পরে আমরা ক্লাসটা শেষ করে দিব। অনেকক্ষণ হয়ে গেছে তো আপনাদের মতো ধৈর্য একটু কমে গেছে। আমরা আর 15 মিনিটের ভিতরে অর্থাৎ 11টা বাজতে বাজতে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, তাহলে ইফ যুক্ত অংশটি দ্বারা যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য এবং অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে পরবর্তী অংশটি কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এটাকে বলা হয় জিরো কন্ডিশন। এটাকে জিরো কন্ডিশন, এটাকে জিরো কন্ডিশন বলে। খেয়াল করেন আমরা যদি বলি ইফ ইউ ওয়াটার বয়েলস, ইফ ইউ ওয়াটার বয়েলস, যদি তুমি পানিকে কি করো? ফোটাও। ইট টার্নস ইনটু ভ্যাপর। ইট টার্নস ইনটু ভ্যাপর। এখানে কিন্তু কি করা যাবে না, কখনো উইল টার্ন দেওয়া যাবে না। কারণ ইফ ইউ ওয়াটার বয়েলস, যদি তুমি পানিকে তাপ দাও, কারণ আমরা জানি পানিকে তাপ দিলেই সে অবশ্যই কি হয়ে যাবে? সে বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে পানিকে তাপ দিলে যদি বাষ্প হয়ে উড়ে যায়, তাহলে কিন্তু এটা সবসময় চিরন্তন সত্য একটা কথা। তাহলে পানিকে তাপ দিলে যে বাষ্প, স্যার 5 মিনিটের একটি টি ব্রেক দিলে ভালো হতো ভাই। আর টি ব্রেক দিলে সবাই চলে যাবে। এমনি তো ক্লাসের সময় অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে চলে যাচ্ছে। টি ব্রেক দরকার নেই, আপনি 10 মিনিট পরে ছুটি দিয়ে দিব। কারণ টি ব্রেক দেওয়ার পরে আর থাকবে না। কারণ আমাদের ক্লাসে জয়েন করতে করতে একটু সময় চলে গেছে, আর অনেক রাত হয়ে গেছে, শীতের রাত। যারা আমরা হয়তো ঢাকার শহরে শীত কম, কিন্তু গ্রামের দিকে যারা আছে ওদের কিন্তু অনেক শীত লাগছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক রাত হয়ে গেছে। তো এখন যদি আমরা ব্রেক দিই তাহলে আর একটু ক্লাসে আসবে না। কারণ এই গ্রামের শীতের রাত্রে অনেকেই কিন্তু লেপের ভিতরে অলরেডি চলে গেছে। ঠিক আছে, তাহলে ব্রেক আর দেওয়ার দরকার নেই। 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিই। টি ব্রেক আজকে আসছেন না।
দেখেন ইফ ইউ ওয়াটার বয়েলস, পানিকে তাপ দিলে এটা বাষ্পে উঠে যাবে, এটা একটা সত্য ঘটনা। ইফ ইউ ওয়াটার হিট, ইফ ইউ ওয়াটার ফ্রিজ, যদি তুমি পানিকে কি করো, ফ্রিজিং করো বা ঠান্ডা করো, তাহলে ইট টার্নস ইনটু আইস। কি আইস। যদি তুমি পানিকে তাপ ঠান্ডা করো বা ফ্রিজে রাখো, তাহলে এটা কি হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে। তাহলে এই দুইটা কিন্তু অভ্যাসগত কাজ না, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে সত্য ঘটনা হয়। এই দুটো জিরো কন্ডিশনাল বলা হবে এবং এর পরবর্তী অংশটি সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে জিরো কন্ডিশন কাকে বলা হয়, ইফযুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স হলেই সেই ক্ষেত্রেই এই সেন্টেন্সটাকে বলা হয় জিরো কন্ডিশন, আর বাকি সকল ক্ষেত্রে ফিউচার হবে। তাহলে দেখেন আমরা যদি বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি কি করব, আমিও যাব তোমার সাথে। এটা কিন্তু চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ না। তুমি আসলে আমি যাব, এটা কিন্তু একটা সাধারণ একটা ঘটনা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো আই গো দিতে পারবেন না, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে করতে হবে, কারণ এটা দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কাজ বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো ঘটনা বোঝাচ্ছে না, সেজন্য এটা হবে ফিউচার ইনডেফিনিট এবং এটাকে বলা হবে ফার্স্ট কন্ডিশন। এখন কথা হলো, পরীক্ষার হলে কিন্তু এখনো জিরো কন্ডিশনাল নামে কোনো অপশনে ছিল না পরীক্ষার হলে। তাহলে আমরা এই দুইটা ক্ষেত্রে, অর্থাৎ ইফযুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশটা প্রেজেন্ট অথবা ফিউচার, যেটাই হোক আমরা এটা পরীক্ষার হলে অ্যান্সার করবো ফার্স্ট কন্ডিশন নামে, কারণ জিরো কন্ডিশন নামে এখনো কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি। এবার আমরা, জি স্যার অনেক ঘুম আসছে, হ্যাঁ কারণ আমি জানি ঢাকা শহরে তো শীত নাই, কিন্তু গ্রামের ভিতরে যে কি পরিমাণে শীত, এখন অনেকে হয়তো এই ক্লাস বাদ দিয়ে লেপের ভিতরে, ঠান্ডায় লেপের ভিতরে চলে গেছে, ঠিক আছে। অনেকে ক্লাস থেকে এখন বের হয়ে যাচ্ছে কেন, কারণ রাত বেশি হয়ে গেছে। আমরা অল্প একটু সময় নিয়ে শেষ করে দেব। এরপরে দেখেন সেকেন্ড কন্ডিশনটা কি। সেকেন্ড কন্ডিশন হলো, ইফযুক্ত অংশটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ইফযুক্ত অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশ সাবজেক্টের পরে উড অথবা মাইট বসবে, উড অথবা কি বসবে, মাইট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ইফযুক্ত অংশটি প্রচুর শীত, হ্যাঁ গ্রামের দিকে প্রচুর শীত, ঢাকা শহরে হয়তো শীত খুব বেশি বোঝা যাচ্ছে না। তাহলে দেখেন ইফযুক্ত অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশ সাবজেক্টের পরে কি বসবে, উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা একটা বাক্য লিখি, আমি যদি বলি ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দা পুয়ার। ইফ আই ওয়ার এ কিং, দেখেন আই পরে ওয়ার বসেছে কেন, কারণ অবাস্তব কল্পনা বা আনরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি কখনো রাজা হতে পারবো না এবং আমি গরিবদের সাহায্য করতে পারবো না। গরিবদের সাহায্য কিন্তু রাজা না হলেও করা যায়, কিন্তু আমি রাজা কিন্তু কখনো হতে পারবো না। এর জন্য এটা আমার একটা অবাস্তব কল্পনা বা অতিরিক্ত অবাস্তব একটা চিন্তা, যেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, যার কারণে আই পরে ওয়ার হয়। তাহলে ইফ আই ওয়ার, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এম, ইজ, আর, এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার, এই দুটো হলো পাস্ট ফর্ম, আর বিন এটা হলো বি ভার্বের ভি3 ফর্ম। তাহলে বি হলো বেস ফর্ম, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হলো পাস্ট ফর্ম, আর বিন হলো ভার্বের ভি3 ফর্ম। তাহলে এই ওয়ার্ডটা পাস্ট ইনডেফিনিট দেওয়া আছে, তাহলে এরপরে উড কুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হেল্প দেওয়া আছে, হেল্পটা হলো ভার্বের বেস ফর্ম। তাহলে উড কুড মাইট, এরপরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এটা কি হবে সেকেন্ড কন্ডিশন। এবার আমরা থার্ড কন্ডিশনটা দেখি। থার্ড কন্ডিশনটা কি, থার্ড কন্ডিশন হলো ইফযুক্ত অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে,
ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস V3 থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট যে কোনো একটা আসবে, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের V3 ফর্ম। দেখেন একটা বাক্য দেখেন, ইফ আই হ্যাড the wings of a bird, if I had a wings the wings of a bird I would প্রতিবার না নিয়ে আমরা একটা could নিলাম, I could have flown in the sky। খেয়াল করেন, if I had এই প্রথম হ্যাডটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে প্রথম হ্যাডটা কি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, দ্বিতীয় হ্যাডটা হলো হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখেন হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাজ, পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। তার মানে এই হ্যাড হলো হ্যাভ ভার্বের V3 ফর্ম। তার মানে দুইটা হ্যাড পাশাপাশি দেখলে আপনারা কখনো মনে করবেন না যে দুইটা হ্যাড পাশাপাশি ভুল হয়েছে, না দুইটাই সঠিক। প্রথমটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টা হচ্ছে হ্যাভ ভার্বের V3। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট উপরে উড, কুড, মাইট, তারপর হ্যাভ প্লাস V3। তাহলে আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। ফ্লাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন। হ্যাঁ, এবার আমরা শিখব রুল নাম্বার 14। আজকে আমরা 15টা রুল শিখে শেষ করব। 15টা রুল শিখলে 15টার বাইরে আপনাদের আশা করি আর কোনো কোশ্চেন আসবে না। 15টা রুলের ভিতর থেকে আপনাদের কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। 15টা রুলের বাইরে আপনাদের যাওয়ার দরকার নেই। 15টা রুলে আপনার ভালো স্যার ভার্বের বিভিন্ন রূপের একটা শীট দিলে উপকার হতো। ভার্বের ভার্বের বিভিন্ন রূপ বলতে কি, ভার্বের বিভিন্ন রূপগুলো হচ্ছে আপনার ওই যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব আছে না, দেখেন স্ট্রং ভার্ব এর আরেকটা নাম হচ্ছে ইররেগুলার ভার্ব। স্ট্রং ভার্বের আরেকটা নাম ইররেগুলার ভার্ব, আর আরেকটা আছে উইক ভার্ব, যার আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে একটা হলো স্ট্রং ভার্ব, আরেকটা কি বলেন ইররেগুলার ভার্ব। বা স্ট্রং ভার্বের আরেকটা নাম ইররেগুলার ভার্ব, উইক ভার্বের আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কোনটা, উইক ভার্ব কোনটা? উইক ভার্ব হলো যে ভার্বের, স্ট্রং ভার্ব কোনটা, উইক ভার্ব কোনটা? উইক ভার্ব হলো যে ভার্বের শেষে, অর্থাৎ যে ভার্বের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল করা হয় তাকে বলা হয় কি উইক ভার্ব বা রেগুলার ভার্ব। আর যে ভার্বের শেষে ইডি যোগ করে ভার্বের V3 পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল V2 এবং V3 করা হয় তাকে বলা হয় স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। এই যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব এর একটা চার্ট আছে, আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা আপনাদের কাছে যদি কারোর বাসায় কোনো ইংলিশ বই থাকে, যেমন 6 থেকে 6, 7, 8, 9, 10 বা ইন্টারমিডিয়েটের বই, সব বইতে কিন্তু এগুলো আছে, জব চাকরির পরীক্ষাতে এগুলো আছে। আর 8, 9, 10 ইন্টার বইতে এগুলো প্রচুর পরিমাণে আছে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব গুলো, কোন ভার্বের V2 কোনটা, কোন ভার্বের V3 কোনটা, এটা সব বইতে দেওয়া আছে। এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। আপনারা চাইলে আমি আপনাদের দিতে পারবো। আর আমার একটা পেজ আছে, এটা হচ্ছে আশিকুর স্যার নামে একটা পেজ আছে। এখানে আমি নিয়মিত প্রতিদিন ক্লাসে, আপনারা চাইলে এখানে দেখতে পারেন এই ক্লাসটাতে। আর আমি প্রয়োজন হলে এখানে দিয়ে দিব, বা আপনাদের এই পেজে আমি হুমায়ুন ভাইকে বলবো, কারণ এই পেজের অ্যাডমিন তো হুমায়ুন ভাই। আমি হুমায়ুন ভাইকে বলে দিব, হুমায়ুন ভাই আপনি কিছু ওদের স্ট্রং ভার্ব, উইক ভার্বের কিছু চার্ট ওদেরকে দিয়ে দিন। হ্যাঁ, আর আপনারা চাইলে আশিকুর স্যার এখানেও দেখতে পারেন। আসেন
তাহলে আর আমিও প্রয়োজনে আমিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বই থেকে ছবি উঠাই দিয়ে দিলে হয়ে যাবে বা একটা পিডিএফ দিলে হবে। এখন আসেন আমরা আরেকটু আর এই যে 13, 14 নাম্বার রুল হবে এখন, আর এরপরে 15 নাম্বার রুলটা পড়ে আমরা আজকে শেষ করে দিব। দেখেন আমরা বলবো অ্যাজ ইফ, as though, since আর হলো উইশ। as if, as though, since আর কি উইশ। as if, as though, since উইশ তারা যদি দুইটা টেন্স যুক্ত হয়, as if, as though তারা দুইটা টেন্স যুক্ত হলে প্রথম অংশটা যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কি পারফেক্ট, তাহলে পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডেফিনিট। পরবর্তী অংশটি কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর এই একই থাকবে, এই প্রথম অংশ যদি থাকে পাস্ট ইনডেফিনিট তাহলে পরবর্তী অংশটি থাকবে পাস্ট পারফেক্ট। অক্সিলারি ভার্ব হলে শুধুমাত্র হ্যাড বসবে, আর পাস্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব শুধুমাত্র আইএস বসবে। তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দো, সিন্স, উইশ এগুলোর অর্থ হলো যেন। তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, উইশ দ্বারা যদি দুইটা টেন্স বা দুইটা অংশ বা দুইটা ক্লজ যুক্ত থাকে তাহলে প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরবর্তী অংশটি পাস্ট ইনডেফিনিট হবে, অথবা প্রথম অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ পিডিএফ স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য, আপনারা যখন বলেছেন অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব। অথবা কারোর যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা আমার মেসেঞ্জারে আশিকুর রহমান, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আপনারা এই আইডিটাতে লগ দিবেন বা পেজে লগ দিবেন, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা লগ দিয়ে বলবেন যে আপনাদের বারবের বিভিন্ন রূপের একটা পিডিএফ বা একটা চার্ট আপনারা দেন, আমি দিয়ে দিব 01568948393। ঠিক আছে, আর আমি হুমায়ুন ভাইকে বিষয়টা বলে দিব এটা একটা পিডিএফ আপনাদেরকে সেন্ড করার জন্য। দেখেন এখন এখান থেকে কি কোশ্চেন আসছে সেটা আমরা একটু দেখি। দেখেন রিসান স্পিক্স as if he know everything. দেখেন রিসান এমন ভাবে কথা বলছে as if যেন he know everything, সে সবকিছু জানে। দেখেন এখানে আছে as if এর আগে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, স্পিক্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে as if এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে as if এর পরে হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে নো না হয়ে এখানে অ্যানসার হবে কি নিউ, এখানে অ্যানসার হবে কি নিউ। দেখেন আরেকটা কোশ্চেন পরীক্ষা বারবার এসেছে, ইট হ্যাজ মেনি ইয়ার্স since his father died. দেখেন এইখানে ইট হ্যাজ মেনি ইয়ার্স সিন্স এর আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে হ্যাজ থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ এর পরে ভার্বের ভিতরি নাই, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশটি কি হবে? পাস্ট ইনডেফিনিট। দেখেন ডিআইইডি ডাইড হবে, ডিআইডি ডায়েট। কথা বুঝতে পেরেছেন কিনা? এবার সর্বশেষ আরেকটা রুল আমরা দেখে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করে দিব। এই রুলটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষা আসে। দেখেন 15 নম্বর রুল, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে ভার্বের ভি2, আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে 2+ ভার্বের বেস ফর্ম। খেয়াল করেন এটাই আমাদের শেষ রুল এবং এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রুল। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে ওই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে সাবজেক্ট থাকলে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম।
কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি ইনফিনিটিভ বসবে। খেয়াল করেন এদিকে। তাহলে আমরা একটা বাক্য লিখি, ইট ইজ হাই টাইম, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আরেকটু বললাম, ইট ইজ টাইম উই eradicate the crime. এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম মানে এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম মানে এখনই সময়, ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইমের পরে উই একটা সাবজেক্ট দেওয়া আছে, যদি উই একটা সাবজেক্ট দেওয়া থাকে, উইটা একটা সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে এরপরে ভার্বের কোন ফর্ম? V2, অর্থাৎ সেন্সের V2 হলো সেন্সড, সেন্সের V2 কি? সেন্সড। দেখেন ইট ইজ টাইম উই, একটা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট উই দেওয়া আছে, তাহলে ইরাডিকেটের জায়গায় কি হবে? ইরাডিকেটেড। কিন্তু যদি বলা হতো ইট ইজ টাইম সেন্স আওয়ার ব্যাড হ্যাবিট। খেয়াল করেন, তাহলে এই সেন্সের আগে কিন্তু কোনো সাবজেক্ট, ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তার মানে এইটা কিন্তু আমরা V2 করতে পারবো না। এর আগে ইনফিনিটিভ, টু যোগ করে ইনফিনিটিভ করতে হবে, টু যোগ করে কি করতে হবে? ইনফিনিটিভ করতে হবে। দেখেন আগের কোশ্চেনটা, ইট ইজ হাই টাইম যদি বলি, তাহলে এখানে সাবজেক্ট নেই, তাহলে টু ইরাডিকেট সাবজেক্ট নেই, তাহলে ইরাডিকেটেড করা যাবে না, টু ইরাডিকেট দ্য ক্রাইম। হ্যাঁ, তাহলে আজকে আমরা 15টা রুল শিখলাম। 15টা রুল খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে 9 পরে 10 থেকে যেগুলো করেছি এগুলো 100% ইম্পর্টেন্ট, এবং 11 আর 10 এবং 11 এই দুটোর থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। এবং এই যে ইফযুক্ত ক্লজ বা ইট ইজ টাইম দিয়ে যেগুলো পড়েছি এগুলো থেকে অনেক মানে পরীক্ষায় একাধিকবার কোশ্চেন আসে। সেই ক্ষেত্রে এই 15টা রুল আপনারা এই ক্লাসটা আবার বারবার করে দেখবেন, যারা আজকে দেখতে পারেন না বিভিন্ন কারণে, শীত বা বিভিন্ন কারণে যারা ক্লাসটাতে দেখতে পারেন না, এই 15টা রুল আপনারা ভালো করে দেখবেন, মুখস্থ করবেন, এবং এই 15টা রুলের বাইরে আশা করি আপনাদের রাইট পয়েন্ট থেকে কোনো কোশ্চেন আসবে না। এই 15টার ভিতরে ইনশাল্লাহ আসবে, এবং এই 15টার থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আপনারা আগামী নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেনই। তাহলে এই 15টা রুল আপনারা কি করবেন? ভালো করে মুখস্থ করবেন। স্যার আপনার সেরা ক্লাস স্যার, এটাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, গুড মাসুদুর রহমান ভাই, খুব খুশি হলাম শুনে। আজকে ক্লাসে উপস্থিত একটু কম, আমার মনে হয় শীত বেশি পড়ছে, আর ওই যে আমরা একটু দেরি করে ফেলেছি বিদ্যুতের জন্য, ঘাটতির জন্য, বিদ্যুৎ চলে গেছিল তার জন্য। আগামী ক্লাসে ন্যারেশন বা ভয়েস হবে, খুব ইম্পর্টেন্ট টপিক, সবাই উপস্থিত থাকবেন। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।